গল্পের শুরুতে আমরা মেইন ক্যারেক্টার জিনকে দেখতে পাই। সে তার টিমমেটদেরকে নিয়ে অ্যামাজনের উপর দিয়ে কোথাও একটা যাচ্ছিল। এমন সুন্দর সবুজ পরিবেশ ভীষণ এনজয় করছিল তারা। এরই মাঝে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করেই আবহাওয়া খারাপ হতে শুরু করে, আকাশ ঘন মেঘে ছেয়ে যায়, শুরু হয় বজ্রপাত। আর সেই বজ্রপাতে তাদের হেলিকপ্টারের একটা অংশ একেবারে নষ্ট হয়ে যায়। হেলিকপ্টার ব্যালেন্স হারাতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে ক্যাপ্টেন প্যারাশুট নিয়ে ঝাঁপ দিতে গেলে জিনরা তাকে আটকে দেয়। মজার ব্যাপার হলো হেলিকপ্টারের লোক ছিল মোট 4 জন, কিন্তু প্যারাশুট ছিল মাত্র একটা। তাই সবাই প্যারাশুট নিয়ে চুল ছেঁড়াছেড়ি শুরু করে দেয়। ওদিকে ফার্স্ট ক্যাপ্টেন যথাসম্ভব হেলিকপ্টার ক্রাশ হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ে। অতিরিক্ত বাতাসের চাপে হেলিকপ্টারের দরজা খুলে গেলে জিন ছিটকে বাইরে বেরিয়ে আসে। কোনো মতে সে নিজেকে আটকে রেখেছিল, তবে সেটা বেশিক্ষণ সম্ভব হয় না। তাদের সাথে থাকা সুটকেসটা গড়িয়ে এসে তাকে ধাক্কা দিলে বেচারা 3000 ফুট উঁচু থেকে সজোরে মাটির দিকে পড়তে শুরু করে, তাও আবার অ্যামাজন জঙ্গলে ঠিক মাঝখানে। কি ভাবছেন সব শেষ? একদম না, সবে তো শুরু। মূলত জিন একটা কোম্পানিতে ছোটখাটো একটা পোস্টে চাকরি করে। অফিসের কাজকর্মে সে এতটাই পারদর্শী যে প্রতিদিন তাকে তার ম্যানেজার চইয়ের কাছে বকা শুনতে হয়। আর সেদিনও চই জিন এবং তার বন্ধু পার্ককে ডেকে তাদের নতুন ডিলগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু দুঃখের বিষয় তারা কেউই এখন পর্যন্ত কোনো ডিল ফাইনাল করতে পারেনি। অজুহাতে তারা বলে দেয় যে তারা সবকিছু ফাইনাল করেই ফেলেছিল, তবে শেষে গিয়ে তাদের মনে পড়েছে যে তাদের কোম্পানির লক্ষ্যের সাথে ডিলগুলো ম্যাচ করছে না। এটা শুনে চই তাদেরকে ইচ্ছা মতো বকাঝকা করে। সারাদিন ম্যানেজারের বকাশকা শুনে আর গাধার খাটনি খেটে বাড়ি ফিরে টিভিটা অন করলেই জিনের মন ভালো হয়ে যায়, কারণ সেই সময় তার প্রিয় অ্যাডভার্টাইজটা চলছিল, যেখানে একজন তীরন্দাজকে দেখানো হয় যে কিনা বুলসাই হিট করাতে এক্সপার্ট, অর্থাৎ তার সেন্টার টার্গেট কখনোই মিস হয় না। অ্যাডভার্টাইজটা দেখতে দেখতে জিন নস্টালজিক হয়ে পড়ে, কারণ সেও একটা সময় কোরিয়ার ন্যাশনাল আর্চারি টিমের মেম্বার ছিল। তবে রিটায়ার করার পরেও আর্চারির ভূত এখনো তার মাথা থেকে নামেনি। সে এখনো স্বপ্ন দেখে কোনো না কোনো দিন সে তার এই ট্যালেন্টকে আবারও কাজে লাগানোর সুযোগ পাবে। এসব ভাবতে ভাবতে সে ডিনার টেবিলে গিয়ে বসে, কিন্তু সেখানে যাওয়া মাত্রই বেচারার সমস্ত খুশি হাওয়ায় বিলীন হয়ে যায়, কারণ টাকার অভাবে তার ওয়াইফ তার ছোট মেয়ে মিনশোর স্কুলিং বন্ধ করে দিয়েছে। তখন জিন তাকে বলে যে সে তো তাদের বড় ছেলের এক্সট্রা কোচিংটা বন্ধ করে মেয়েকে স্কুলে রাখতে পারত, এতে বিশেষ কোনো ক্ষতি তো হতো না। তখন তার ওয়াইফ তাকে স্মরণ করিয়ে দেয় যে তাদের ছেলের তো কোনো এক্সট্রা কোচিংই নেই, আর থাকবেই বা কিভাবে? যেখানে স্কুল ফিস জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে, সেখানে কোচিং তো বিলাসিতা। তো পরদিন জিন আবারও স্বপ্ন দেখতে দেখতে পৌঁছে যায় অফিসে। তবে এবার সে তার স্বপ্ন পূরণের একটা দুর্দান্ত সুযোগ পেয়ে যায়। ম্যানেজার চই তাকে জানায় যে 6 মাসের মধ্যে আর্চারির ওয়ার্ল্ড কম্পিটিশন শুরু হতে চলেছে, আর এই ইভেন্টের জন্য তাদেরকে একটা নতুন টিম জোগাড় করতে বলা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে কোরিয়ায় অলরেডি একটা ন্যাশনাল টিম আছে, তাই এখন তারা ঠিক করেছে অ্যামাজন জঙ্গলের ঠিক পাশেই অবস্থিত বোলাডোর নামের একটা জায়গা থেকে লোক এনে নতুন টিম বানাবে, আর সেই টিমের কোচ হবে জিন নিজে। কিন্তু প্রশ্ন হলো, এত জায়গা ফেলে বোলাডোরই কেন? আসলে এসব কিছুর পেছনে আরো একটা রহস্য আছে। মূলত বোলাডোরে লুকিয়ে আছে এক বিশাল সোনার খনি, তবে জায়গাটার ব্যাপারে বিশেষ কোনো ইনফরমেশন কারো জানা নেই। তো চুইয়ের প্ল্যান হলো এই কম্পিটিশনের মাধ্যমে বোলাডোরের সাথে তাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি করা, আর যদি বোলাডোর এই কম্পিটিশনে জিতে যায় তাহলে সেটাকে হাতিয়ার বানিয়ে তারা সেখানকার সরকারের কাছ থেকে গোল্ড মাইনিং এর পারমিশন নিয়ে নিতে পারবে। এতে বোলাডোরিয়ান সরকারেরও লাভ আর তাদেরও লাভ হবে, কারণ বোলাডোরের কাছে মাইনিং করার মতো জরুরি ফ্যাসিলিটি নেই। এখন তারা যদি মাইনিং করে গোল্ডগুলো তুলতে পারে তাহলে দুই দেশই ভাগাভাগি করে নিতে পারবে, এবং সেটা দিয়ে দেশের মানুষের জীবনযাত্রা উন্নতির কাজে লাগাতে পারবে। তো জিনের কাছে চইয়ের প্রস্তাবটা ভালো লাগে ঠিকই, তবে তার অ্যামাজনে যেতে ভয় করছিল। তখন চই তাকে লোভ দেখায় যে কাজটা সে ঠিকঠাক করতে পারলে তাকে 5 গুণ ইনক্রিমেন্ট দেওয়া হবে, আর সেটা শুনে জিন তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। এরপর জিন খুশিতে নাচতে নাচতে তার ওয়াইফকে এসে খবরটা জানায়। 5 গুণ ইনক্রিমেন্টের কথা শুনে তার ওয়াইফও ভীষণ খুশি হয়ে যায়। সে নিজেই জিনের জিনিসপত্র গোছাতে শুরু করে। তবে জিন যে আর্চারির জন্য সেখানে যাচ্ছে এটা সে তার ওয়াইফকে জানায় না, কারণ জিন এই আর্চারির স্বপ্নে বিভোর থেকেই আজ নিজেদের এমন করুণ দশা বানিয়েছে। তাই তার ওয়াইফ এখন আর্চারির নামও সহ্য করতে পারে না। সে জানতো জিন একটা অফিসিয়াল কাজে যাচ্ছে, তাই সে জিনকে সতর্ক করে দেয় যে সে যেন এবার অন্তত আর্চারির ভূত মাথা থেকে নামিয়ে মন দিয়ে কাজটা করে। যাই হোক, পরদিনই জিন রওনা হয়ে যায় অ্যামাজনের উদ্দেশ্যে। আর তারপর ঠিক কি হয় সেটা তো আমরা গল্পের একদম শুরুতেই দেখলাম। তো তাদের হেলিকপ্টার ক্রাশ হওয়ার আগেই জিন গিয়ে পড়ে অ্যামাজন জঙ্গলের গভীরে।
কিন্তু মজার ব্যাপার হলো 3000 ফুট উঁচু থেকে মাটিতে পড়েও সে বেঁচে গিয়েছিল এবং সৃষ্টিকর্তার অশেষ দয়ায় তার খুব একটা ক্ষতিও হয়নি। সে কোনো মতে নিজেকে সামলে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সামনের একটা লেকের ভেতরে নেমে পড়ে পানি খাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে বাধে আরেক বিপত্তি। এক বিশাল কুমিরের সামনে পড়ে যায় জিন। সে বুঝে উঠতে পারছিল না কিভাবে এই কুমিরের হাত থেকে বাঁচবে। এরই মাঝে জঙ্গলের আদিবাসী লোকেরা তাকে ঘিরে ধরে। জিন বেচারার তো ভয়ে আত্মা উড়ে যাওয়ার মতো অবস্থা। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন সময় কুমিরটা তার উপর অ্যাটাক করতে গেলে ওই জঙ্গলি লোকগুলো একেবারে কুমিরের চোখ বরাবর তীর মেরে তাকে অন্ধ করে দেয় এবং জিনকে বাঁচিয়ে নেয়। এরপর তারা জিনকে ধরে নিয়ে যায় তাদের সর্দারের কাছে। সেখানে গিয়ে সে সর্দারকে বোঝানোর চেষ্টা করে যে সে একজন আর্চারি কোচ, টিম সিলেকশনের জন্য বোলাডোর যাচ্ছে। সে ওই লোকগুলোর কাছে বোলাডোরের লোকেশন জানতে চায়, কিন্তু সমস্যা হলো তার ভাষা কেউই বুঝতে পারছিল না। উল্টো তার মুখে বোলাডোরের নাম শুনে আর তার অদ্ভুত ইশারা দেখে লোকগুলো মনে করে জিন হয়তো বোলাডোরে অ্যাটাক করতে এসেছে। তখন জানা যায় ওই সোনার খনির খোঁজে এর আগেও অনেকেই বোলাডোরে এসেছে এবং তারা ওই জঙ্গলিবাসীর উপর নির্মম অত্যাচার চালিয়েছে। তাই এবার তারা জিনকে শায়েস্তা করার সুযোগ হাতছাড়া করে না। সর্দার তার লোকদেরকে জিনের হাত পা কেটে জঙ্গলের পশুদেরকে খাইয়ে দিতে বলে, আর মাথা কেটে আলাদা করে ঝুলিয়ে রাখতে বলে, যাতে আগামীতে কেউ বোলাডোরের উপর চোখ তুলে তাকালে জিনের করুণ দশা দেখে সতর্ক হয়ে যায়। সেই আদেশ মতো লোকগুলো জিনকে ধরে নিয়ে যেতে শুরু করে, কিন্তু বেচারা জিন তো তাদের কথা বুঝতে পারেনি। তাই সে মনে করে লোকগুলো হয়তো তাকে রাস্তা দেখিয়ে বোলাডোর নিয়ে যাচ্ছে। তবে কিছুক্ষণ পর যখন লোকগুলো তাকে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে বেঁধে ফেলে, তখন তার হুঁশ আসে। সে ওই লোকগুলোর কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করতে থাকে, কিন্তু কেউ তার কথায় পাত্তা দেয় না। তখন জিন তাদেরকে ইশারা করে বোঝানোর চেষ্টা করে যে তার 3টা ছোট ছোট বাচ্চা আছে, সে মরে গেলে বাচ্চাগুলোর কি হবে। তার ইশারা বুঝে ওয়েলু নামের ছেলেটা বেশ ইমোশনাল হয়ে পড়ে, কারণ সেও 2 সন্তানের বাবা। সে তার বন্ধু শিকাকে রিকোয়েস্ট করে জিনকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু শিকা বা তার আরেক বন্ধু ইবা তাতে মোটেও রাজি হয় না। জিন তখন বুঝে গিয়েছিল তার জীবন ঘড়ির কাঁটা থামতে চলেছে, তাই সে রাগের মাথায় শিকাদের নাম ধরে গালাগাল করতে শুরু করে। যদিও ছেলেগুলো তার কথা কিছুই বুঝতে পারে না, তবে তার মুখে নিজেদের নাম শুনে তারা ভীষণ ঘাবড়ে যায়। তারা বুঝে উঠতে পারছিল না যে ওই লোকটা তাদের নাম কিভাবে জানলো, কিন্তু তারা যে এতক্ষণ নিজেদের নাম ধরেই কথা বলে যাচ্ছিল সেদিকে তাদের খেয়াল নেই। মানে যেমন শিকার তেমনি তার শিকারী। এরই মাঝে হঠাৎ একটা অদ্ভুত শব্দ ভেসে আসে তাদের কানে। তারা বুঝে যায় নিশ্চয়ই কোনো বন্য শেয়াল হামলা করতে চলেছে। তাই শিকারা জিনকে ওখানেই বেঁধে রেখে শিকারে বেরিয়ে পড়ে, আর সেই সুযোগে ওয়েলু জিনের বাঁধন খুলে দিয়ে তাকে পালিয়ে যেতে বলে। জিন তার কথা মতো পালিয়েই যাচ্ছিল। এমন সময় তার চোখ পড়ে গ্রামের একটা বাচ্চা মেয়ের দিকে। বেচারি ওই বন্য শেয়ালের সামনে পড়ে গিয়েছিল। এদিকে শিকারা তখনও গ্রামে পৌঁছাতে পারেনি। শেয়ালটা বাচ্চা মেয়েটার উপর অ্যাটাক করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে জিন ঝাঁপিয়ে পড়ে মেয়েটাকে বাঁচায়। আর ঠিক তখনই শিকারাও এসে ওই শিয়ালটাকে তীরের আঘাতে মেরে ফেলে। বাচ্চাটাকে বাঁচানোতে গ্রামের সবার ভুল ধারণা দূর হয়ে যায়। তারা বুঝতে পারে জিন তাদের ক্ষতি করতে আসেনি, তাই তারা জিনকে না মেরে বরং তাদের আপ্যায়ন করতে শুরু করে। তবে জিনের মনের ভয় তখনও কাটেনি। তার সন্দেহ হচ্ছিল যে খাবারে আবার বিষ মেশানো না থাকে। তাই সে খাবারটা ওয়েলুকে খাইয়ে টেস্ট করিয়ে তারপর নিজে খায়। সেখানে জঙ্গলের সবাই তার সাথে নিজেদের পরিচয় করিয়ে দেয়, আর তাকে জানায় তারা হলো ওই জঙ্গলের সবচেয়ে পুরনো জাতি যাদেরকে টাঙ্গুরি বলে। তো তাদের সাথে জিনের সময়টা বেশ ভালোই কাটছিল। এরই মাঝে আবারও একটা অদ্ভুত শব্দ শুনে সবাই ছুটে চলে যায় জঙ্গলের দিকে। জিনও তাদের পেছন পেছন গিয়ে দেখে আর্মির লোকেরা এসেছে। টাঙ্গুরিরা তাদেরকে নিজেদের শত্রু মনে করত, কারণ এর আগেও তারা কোনো কারণ ছাড়াই জঙ্গলের অনেককে মেরে ফেলেছে। অবশ্য কারণ একটা ছিল ঠিকই, তবে সেটা কেউ বোঝেনি। কারণটা হলো মিসকমিউনিকেশন। কেউ কারো ভাষা বোঝেনি, যে কারণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং তারা একে অপরের শত্রু বনে যায়। আর্মির লোকেরা মনে করে টাঙ্গুরিরা নিশ্চয়ই জিনকে আটকে রেখে টর্চার করছে, তাই তারা টাঙ্গুরিদের মারতে গেলে জিন তাদেরকে আটকায়। তাদেরকে বোঝায় যে ওই লোকগুলো খুবই ভালো, কিন্তু সমস্যা হলো তার ভাষা আর্মিরাও বুঝতে পারে না। সৌভাগ্যবশত তাদের মধ্যে একজন হাফ কোরিয়ান লোক ছিল যার নাম বংশিক। সে টাঙ্গুরিদের ভাষা বুঝত, তাই তাকে ট্রান্সলেটর হিসেবে আনা হয়েছিল। তো তার মাধ্যমে জিন কোনো মতে পরিস্থিতি সামাল দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর জিনকে নিয়ে যাওয়া হয় আর্মির সেফ হাউসে। সেখানে জিন কথায় কথায় জানতে পারে যে বংশিকের বাবা একজন কোরিয়ান আর তার মা বোলাডোরিয়ান। এই কারণে সে 2 ভাষাই ভালো বোঝে। তাদের কথার মাঝেই বোলাডোর আর্চারি টিমের কোচ সেখানে চলে আসে জিনকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য। জিনরা দুজন তখন তার সাথে ক্যাম্পে চলে আসে। সেখানকার প্লেয়ারদের স্কিল দেখে জিনের কমায় যাওয়ার মতো অবস্থা হয়ে যায়।
মানে তারা এতই ভালো খেলে যে কোনো বাচ্চাও হয়তো তাদের হারিয়ে দেবে। জিন তখন সেটা তাদের কোচকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বংশিক সেটা ট্রান্সলেট করার সময় বলে দেয় প্লেয়ারদের অবস্থা একেবারেই জঘন্য। সেটা শুনে বোলাডোরিয়ান কোচ একটু কষ্ট পায় ঠিকই, তবে কোনো বাজে রিয়্যাক্ট করে না। ওদিকে তাদের হাতে সময়ও বেশি নেই। এদিকে ক্যাম্পে এই মহৎ প্রাণ প্লেয়ার ছাড়া আর কোনো অপশন নেই। কি করবে জিন কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। সে ওই দিনই বংশিককে নিয়ে পৌঁছে যায় টাঙ্গুরিদের কাছে, কারণ আর্চারিতে তাদেরকে টক্কর দেওয়ার মতো মানুষ পাওয়া সহজ না। কিন্তু তাদেরকে দেখে শিকারা ভীষণ ক্ষেপে যায়। তারা জিনদের মারতে গেলে জিন খুব কনফিডেন্স দেখিয়ে তাদেরকে সবকিছু খুলে বলে। সেই সাথে তাদেরকে একটা এগ্রিমেন্টও দেখায়, যেখানে লেখা ছিল টাঙ্গুরিরা যদি তাদের প্রস্তাবে রাজি হয় তাহলে আর্মির লোকেরা তাদের কখনো কোনো ক্ষতি করবে না, বরং তাদের সুরক্ষা দেবে। কিন্তু শিকারা তাদের কথা না শুনে আবারও তাদের উপর অ্যাটাক করতে যায়। সেটা দেখে বংশিক ভয়ে সরে এসে জিনকে এগিয়ে দেয়। এখন জিনেরও তো অবস্থা খারাপ, উপরে উপরে কনফিডেন্স দেখালে কি হবে, ভয়ে তারও হাত পা কাঁপছিল। এমন সময় শিকার ওয়াইফ এসে তাকে আটকায় এবং বোঝায় যে তাদের কোরিয়া যাওয়া উচিত, আর গিয়ে দেখিয়ে দেওয়া উচিত যে তারাও শহরের ওই সভ্য মানুষের তুলনায় কোনো অংশে কম নয়। এতে করে তাদের জাতির সম্মান বাড়বে, তারা বিশ্বের দরবারে স্বীকৃতি পাবে। এই কথা শুনে শিকার তীর নামিয়ে নেয়, কিন্তু ততক্ষণে বেচারা জিন ভয়ে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলে, আর সেটা দেখে নিজেই লজ্জায় পড়ে যায়। আসলে মুভিটার মাঝে মাঝে এমন কিছু ফান আছে যেটা আপনাকে সত্যিই খুব মজা দিবে। তো এরপর শিকারা সর্দারের কাছ থেকে পারমিশন নিয়ে জিনদের সাথে ক্যাম্পে চলে আসে। সেখানে তাদের 3 জনকে টার্গেট বোর্ডের সামনে দাঁড় করিয়ে তীর ছুটতে বলা হয়, কিন্তু তাদের একটা তীরও টার্গেট পয়েন্টে গিয়ে লাগে না। বিষয়টা প্রথমে সবার কাছে অদ্ভুত লাগলেও পরে তারা লক্ষ্য করে যে শিকারা তো সেন্টার পয়েন্টে টার্গেট করেইনি, তারা টার্গেট করেছিল বোর্ডে থাকা একটা মাকড়সাকে, আর সেই টার্গেট তারা পারফেক্টলি হিট করেছে। সেটা দেখে বোলাডিয়ান কোচ ইমপ্রেস হয়ে যায় এবং তারপর জিনরা তাদের নিয়ে রওনা হয় কোরিয়ার উদ্দেশ্যে। আর কোরিয়া এখন যা যা ঘটবে তা আপনাকে হাসাবে, কাঁদাবে, আবার মোটিভেট করবে। তাই শেষ পর্যন্ত গল্পটা ভালোভাবে দেখতে থাকুন। কোরিয়া ফিরে জিন সোজা চলে যায় তার অফিসে। এত বড় দুর্ঘটনার পরেও অ্যামাজনের জার্নি সুষ্ঠুভাবে কমপ্লিট করে আসাতে সবাই জিনকে অভিনন্দন জানায়। তাদের চেয়ারম্যান তো জিনের উপর ভীষণ রকম ইমপ্রেস হয়ে যায়, সবার সামনে জিনের অনেক প্রশংসা করে। একদিকে জিন অফিসের সেলিব্রেশন নিয়ে ব্যস্ত, আরেকদিকে তখন বংশিক ব্যস্ত শিকাদেরকে নিয়ে। অবশ্য ঠিক শিকাদের নিয়েও নয়, সে মূলত ব্যস্ত ছিল তার ব্লগিং নিয়ে। আর শিকারা তার পেছন পেছন শহরটা ঘুরে দেখছিল। সেখানকার বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট দেখে তারা অবাক হয়ে যায়। এরই মাঝে বংশিক ব্লগ করতে করতে পেছনে তাকিয়ে দেখে শিকারা গায়েব হয়ে গিয়েছে। সে আশেপাশে তাদেরকে খুঁজতে শুরু করে, কিন্তু কোনো হদিস পায় না। কিছুক্ষণ পর জিনের কাছে থানা থেকে কল আসে। সে দৌড়ে গিয়ে দেখে পুলিশ শিকাদেরকে অ্যারেস্ট করেছে। জিন ইন্সপেক্টরকে এর কারণ জিজ্ঞেস করলে লোকটা তাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে দেখা যাচ্ছিল ইবা একটা বড় হোটেলের জানালা বেয়ে উপরে উঠছে। ওদিকে ওয়েলু বাচ্চাদেরকে তীরের ভয় দেখাচ্ছে। সেটা দেখে জিনের চোখ চরকগাছ হয়ে যায়। কিন্তু আসল ঘটনা হচ্ছে ইবা তাদের রুম খোঁজার চেষ্টা করছিল, আর ওয়েলু তীর নিয়ে বাচ্চাদের সাথে খেলার চেষ্টা করছিল, কারণ তার ছেলেমেয়েরাও তীর দেখে খুব খুশি হয়। এসব কথা ইন্সপেক্টরকে বোঝাতে গিয়ে শিকা থানার ভেতরেও ঝামেলা শুরু করে দেয়, তবে জিন কোনো মতে তাকে আটকায়। এরই মাঝে বংশিক সেখানে চলে আসলে তারা দুজন মিলে ইন্সপেক্টরকে বুঝিয়ে শুনিয়ে শিকাদের নিয়ে বেরিয়ে আসে। কিন্তু এখন আর জিন তাদেরকে একা হোটেলে রাখতে ঠিক ভরসা পাচ্ছিল না। তাই সে ভয়ে ভয়ে তাদের সবাইকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সবাইকে বোঝাতে থাকে যেন তার ওয়াইফ বাড়ি ফিরলে সবাই তার সামনে হাসি মুখে খুব সুইট ভাবে কথা বলে। তবে শিকা সেটা মানতে চায় না, কারণ তারা জঙ্গলের যোদ্ধা, আর যোদ্ধাদের মুখে হাসি মানায় না। তখন বংশিক তাকে ভয় দেখায় যে তারা যদি জিনের কথা না মানে তাহলে আবারও পুলিশ তাদের ধরে নিয়ে যাবে। সেটা শুনে শিকারা অনিচ্ছা সত্ত্বেও হাসার চেষ্টা করে, কিন্তু সেই হাসি দেখে যে কারো হার্টবিট থেমে যেতে পারে। তাই জিন তাদেরকে বলে দেয় যে তাদের হাসার কোনো প্রয়োজন নেই, শুধু শান্ত থাকলেই হবে। এরই মাঝে তার ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে বাড়ি চলে আসে। এতগুলো অচেনা লোককে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। তখন বংশিক তাকে বোঝাতে আসলে সে ভয়ে তার মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। এসব দেখে জিন তার ওয়াইফকে আড়ালে নিয়ে গিয়ে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। সেই রাতে জিনের ওয়াইফ তার মেহমানদের জন্য ভালো ভালো খাবার রান্না করে, তবে সেটা মুখে নিতেই শিকাদের অবস্থা নাজেহাল হয়ে যায়। এমনিতেই তো তারা এসব খাবারে অভ্যস্ত নয়, তার উপর আবার তাদেরকে ছুরি চামচ দিয়ে খেতে বলা হয়েছে। এখন ছুরি তো তারা এতদিন শুধু শিকারের কাজেই ব্যবহার করেছে, তাই সেই পদ্ধতিতেই তারা খাওয়ার চেষ্টা করতে থাকে। তাদের এসব কাজ দেখে জিনের ওয়াইফ বেশ বিরক্ত হয়ে যায়। সেটা বুঝতে পেরে জিন আর বংশিক মিলে শিকাদের শান্ত করে। সবার সামনে খাওয়ার অ্যাক্টিং করে নিজেদের মতো ঘুমাতে চলে যায়।
জিনদের ফ্ল্যাটটা এমনিতেই অনেক ছোট, তাই তারা শিকাদেরকে এক রুমে ঘুমোতে দিয়ে কোনো মতে আরেক রুমের ভিতর নিজেরা অ্যাডজাস্ট করে। তবে টেনশনে কারোরই ঠিকঠাক ঘুম হচ্ছিল না। জিনের ওয়াইফ থেকে বলে যে তার এমন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি, তবে জিন তার কথা মানতে চায় না। তাদের কথার মাঝেই হঠাৎ কিচেন থেকে অদ্ভুত গন্ধ পেয়ে তারা দৌড়ে চলে যায়। সেখানে গিয়ে কিচেনের অবস্থা দেখে দুজনেরই মাথায় আকাশ ভেঙে পড়ে। শিকারা ফ্রিজ থেকে মুরগি বের করে নিয়ে কিচেনের ভেতর বনফায়ার জ্বালিয়ে সেটা পোড়াচ্ছিল, যাতে নিজেরাও একটু পেট ভরে খেতে পারে আর জিনদেরকেও তাদের সুস্বাদু খাবার খাওয়াতে পারে। জিনরা সেসব দেখে হতবাক হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিচেনের ভেতর বনফায়ার জ্বালানোর জন্য তারা কাঠ কোথায় পেল? তখনই জিনের ওয়াইফের চোখ পড়ে তাদের ডাইনিং টেবিলের উপর। ছেলেগুলো ডাইনিং টেবিলের সর্বনাশ করে বনফায়ার জ্বালিয়েছে। এটা দেখে আর সে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, রাগে দুঃখে চিৎকার করে ওঠে। যাই হোক, পরদিন সকালে জিন শিকাদের নিয়ে থানায় যায় তাদের পাসপোর্ট চেক করানোর জন্য। সেখান থেকে বাড়ি ফিরে তারা দেখে তাদের লাগেজগুলো বাইরে তাদের জন্য অপেক্ষা করছে। অর্থাৎ জিনের ওয়াইফ জিন সহ তাদের সবাইকেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি আর করা, জিন বেচারা হতাশ হয়ে তার টিমকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা যাবেটা কোথায়? অনেক ভাবনা চিন্তার পর জিন তার অলিম্পিক মেডেলিস্ট বন্ধু হুমায়ুনের শরণাপন্ন হয়। সে হুমায়ুনকে আড়ালে ডেকে নিয়ে ধপাস করে তার সামনে বসে পড়ে আর তার হাতে পায়ে ধরে অনেক কষ্টে তাকে রাজি করায়। এরপর থেকে শুরু হয় শিকাদের ট্রেনিং। কিন্তু যারা এত ভালো শিকার করত তারা এখন ঠিকভাবে তীরই চালাতে পারছে না, কোনোভাবেই টার্গেট হিট করতে পারছে না তারা। এদিকে তাদের হাতে আর মাত্র 5 মাস সময় আছে। এখন যদি এই অবস্থা হয় তাহলে কম্পিটিশনে কি হবে? এসব ভেবেই জিনের মন খারাপ হয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। সে একটা খেলনা কুমির এনে শিকাদেরকে সেটার চোখে টার্গেট করতে বলে। এবার সবাই একদম টার্গেট অনুযায়ী তীর ছুটতে সফল হয়। তারপর থেকে জিন তাদের টার্গেট বোর্ডে পশুর ছবি লাগিয়ে প্র্যাকটিস করাতে শুরু করে। সে সব রকম ভাবে শিকাদেরকে ট্রেনিং দিতে থাকে। এরই মাঝে একদিন হঠাৎ জিনের ওয়াইফ ক্যাম্পে চলে আসে। তাকে দেখে তো জিন ভূত দেখার মতো বেশ ঘাবড়ে যায়। তবে তার ওয়াইফ এবার তাদেরকে বকাঝোকা করতে নয়, বরং সাপোর্ট করতে এসেছিল। আসলে জিনের এমন চেষ্টা আর আগ্রহ তারও মন গলিয়ে দিয়েছে। তো জিন সেটা দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর থেকে সে দ্বিগুণ উদ্যমে প্র্যাকটিস চালিয়ে যায় আর সেই সাথে শিকাদেরকে একটু একটু করে শহুরে চালচলন শিখাতে থাকে। একদিন তারা সবাই মিলে সুপার শপে যায়। সেখানে একটা অদ্ভুত গেমিং অফার চলছিল। শিকারা কৌতূহলবশত সেখানে চলে যায়। সেখানে মূলত একটা কালার হুইল অর্থাৎ চাকা রাখা ছিল। যারা ঘুরন্ত অবস্থায় লাল রঙের ঘরে টার্গেট করতে পারবে তাদেরকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। বংশিকের কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগে। সে শিকাদেরকে খেলতে দাঁড় করিয়ে দেয়। তখন জিনও খুব মনোযোগ সহকারে তাদেরকে দেখছিল যে তারা আদৌ এত স্পিডের মধ্যে টার্গেট হিট করতে পারে কিনা। অদ্ভুত ব্যাপার হলো তারা সত্যি সত্যি টার্গেট হিট করতে সফল হয়, যেটা দেখে জিন আর বংশিক খুশিতে আত্মহারা হয়ে যায়। প্রতিনিয়ত তাদের জেতার চেষ্টা আর আগ্রহ বেড়েই যাচ্ছিল। সেটা দেখে জিনের ওয়াইফও পুরো দমে তাদের সাপোর্ট করতে শুরু করে। তারা তাদের দামি দামি আসবাবপত্র বিক্রি করে শিকাদের কোচিং এর খরচ চালাতে থাকে। দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে যায়। হাতে আর মাত্র 2 মাস সময় আছে। ততদিনে শিকারাও যথেষ্ট পারদর্শী হয়ে ওঠে। তারা গেমের সব নিয়মকানুন শিখে যায়। যেহেতু তারা বন্য পরিবেশে আর্চারি করতে অভ্যস্ত, তাই তাদের প্র্যাকটিসের সুবিধার্থে জিন তার পুরো পরিবার এবং বন্ধুদেরকে নিয়ে পাশের একটা জঙ্গলে টেন্ট বানিয়ে থাকতে শুরু করে। একদিকে প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, অন্যদিকে তাদের ছোটখাটো পিকনিকও হয়ে যাচ্ছে। সব মিলিয়ে তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। তো একদিন জিন বংশিককে নিয়ে সুপার শপে কেনাকাটা করতে যায়। সেখানে বংশিক এক্সট্রা মিনারেল ওয়াটার নিতে গেলে জিন তাকে মানা করে দেয়। সেটা দেখে বংশিক বুঝে যায় নিশ্চয়ই জিনের কাছে পর্যাপ্ত টাকা নেই, আর আসবেই বা কোথা থেকে। তার সর্বস্ব তো সে ট্রেনিং এর পেছনেই লাগিয়ে দিচ্ছে। তো সেই রাতে জিনরা সবাই ঘুমিয়ে পড়ার পর বংশিক চুপিসারে শিকাদের নিয়ে গেমিং ক্লাবে চলে যায়। সেখানে শিকাদেরকে নিয়ে সে বিভিন্ন গেমে পার্টিসিপেট করায় আর নিজে শুরু করে দেয় ব্লগিং। শিকারা একটার পর একটা গেমে জিতে যাচ্ছিল, আর ওদিকে বংশিকের লাইভেও ভিউয়ার্সের সংখ্যা তরতর করে বেড়ে যাচ্ছিল। মানে সব দিক থেকেই বংশিক একেবারে লালে লাল। খেলা শেষে তারা আবারও লুকিয়ে লুকিয়ে ক্যাম্পে ফিরে আসে। কিন্তু সমস্যা তো হয় তখন যখন জিন শিকাদেরকে প্র্যাকটিসে ডাকে। সারা রাত না ঘুমিয়ে সবার অবস্থাই খারাপ হয়ে পড়েছিল। টার্গেট হিট করা তো দূরের কথা, কেউ ঠিকভাবে দাঁড়াতেই পারছিল না। ব্যাপারটা জিনের কাছে বেশ অদ্ভুত লাগে। তবে বংশিক তাকে ভুলভাল বুঝিয়ে বিষয়টা সামলে নেয়। সেই রাতে সে আবারও লুকিয়ে লুকিয়ে শিকাদেরকে নিয়ে ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবে একের পর এক বিভিন্ন ক্লাবে গিয়ে গেম খেলতে থাকে তারা। আর তার সাথে বংশিকের ব্লগিং তো চলছিলই। তবে সেখানে হঠাৎ জিনের ওয়াইফের একটা কমেন্ট দেখে বংশিক একটু অবাক হয়। কমেন্টে লেখা ছিল, তুই আজকে মরবি।
বংশিক সেটা দেখে খুব ভয় পেয়ে যায়। তবে কিছু করে ওঠার আগেই সে দেখে যে জিন তার সামনে দাঁড়িয়ে আছে। জিন তাকে মারতে গেলে তারা পালিয়ে ক্যাম্পে চলে আসে। তবে জিন বংশিকের এই বোকামিটা মেনে নিতে পারছিল না। তার উপর যদি তারা এভাবে সময় নষ্ট করে তাহলে কিভাবে জিতবে। তখন বংশিক বলে উঠে যে চ্যাম্পিয়নশিপে জেতার জন্য শুধুমাত্র প্র্যাকটিস হলেই চলবে না, পর্যাপ্ত টাকারও প্রয়োজন আছে। আর সেই টাকা জোগাড় করার জন্যই সে শিকাদেরকে দিয়ে গেম খেলিয়েছে। কিন্তু জিন তার কথা মানতে চায় না, কারণ এই ছোটখাটো গেম খেলে আর কতই বা টাকা আসবে। তখন বংশিক তার ফোন বের করে তাকে টাকার অ্যামাউন্ট দেখায়। এই 2 দিনেই শিকারা $8,000-এরও বেশি আয় করেছিল। সেটা দেখে জিনের মাথা ঘুরে ওঠে, কারণ এটা তার কয়েক মাসের বেতনের থেকেও বেশি। তাদের কথার মাঝেই হঠাৎ এক বন্য শুকর এসে টেন্টে হামলা করে। সবাই তখন ভয়ে এদিক সেদিক ছুটতে শুরু করে। এমন সময় হঠাৎ মিনশোর মাথার ব্যান্ডটা নিচে পড়ে যায়, যেটা ইবা তাকে বানিয়ে দিয়েছিল। সে ওই ব্যান্ডটা উঠাতে গেলে ভয়ঙ্কর শুকরটা তার সামনে চলে আসে, কিন্তু কেউ ভয়ে মেয়েটাকে বাঁচাতে আসে না। তখন জিন নিজেই সাহস করে এগিয়ে যায় তার মেয়েকে উদ্ধার করার জন্য। জিন কৌশলে তাকে সরিয়ে নিতে গেলে হঠাৎ শুকরটা তাদের দেখে ফেলে। তবে সৌভাগ্যবশত সেটা জিনদের ক্ষতি করার আগেই শিকারা তাকে ঘিরে ধরে। তারা শুকরটার চারপাশে ঘুরে ঘুরে অদ্ভুত আওয়াজ করতে থাকে, আর সেই আওয়াজে শুকরটা হিপনোটাইজ হয়ে যায়। তারা শুকরটাকে বশে এনেই ফেলেছিল, কিন্তু তখনই হঠাৎ ফরেস্ট গার্ডের লোকেরা এসে বিষাক্ত ডার্টের আঘাতে সেটাকে মেরে সঙ্গে করে নিয়ে যায়। জিন তখন মিনশোকে বাঁচানোর জন্য শিকাদের ধন্যবাদ জানিয়ে আবারও প্র্যাকটিসে মন দেয়। দেখতে দেখতে কম্পিটিশনের দিন ঘনিয়ে আসে। কম্পিটিশনের আগের রাতে শিকারা তাদের জঙ্গলের রীতি অনুযায়ী পূজা করে, যাতে তারা এই কম্পিটিশনে জিতে টাঙ্গুরিদের স্বীকৃতি দিতে পারে। এরপর শুরু হয় তাদের কম্পিটিশন। প্রথম দিন তাদের প্রতিপক্ষ ছিল ভিয়েতনাম, যারা আগের বছর বেশ ভালো পারফর্ম করেছে, যে কারণে শিকাদের থেকেও বেশি নার্ভাস হয়ে পড়ে জিন। তবুও সে নিজেকে সামলে একজন আদর্শ কোচের মতো নিজের টিমকে মোটিভেট করার জন্য এক জ্বালাময়ী ভাষণ দেয়। কিন্তু বংশিক সেটা ট্রান্সলেট করতে গিয়ে জিনের সব মোটিভেশনে পানি ঢেলে দেয়। শুধু এটুকু বলে যে তারা যেন ভালোভাবে খেলে। যাই হোক, এরপর শুরু হয় আসল কম্পিটিশন। তাদের ম্যাচ দেখার জন্য টাঙ্গুরির সর্দার শহর থেকে ডিশ অ্যান্টেনা উঠিয়ে নিয়ে আসে। তারা সবাই ভীষণ এক্সাইটেড ছিল। প্রথম রাউন্ডে একের পর এক সবাই তীর ছুটতে শুরু করে। শিকা এবং ইবার স্কোর যথেষ্ট ভালো ছিল। তবে যখন ওয়েলুর পালা আসে তখনই ঘটে অদ্ভুত ঘটনা। সে তীর ছোড়ে ঠিকই, তবে সেটা যে কোথায় গিয়ে লাগে তা কেউ খুঁজে পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও যখন কোনো হদিস না পাওয়া যায়, তখন অথরিটির লোকেরা সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেয়। সেখানে তারা দেখতে পায় ওয়েলুর ছোড়ার তীরটা টার্গেটে থাকা অন্য একটা তীর ভেদ করে একেবারে সেন্টার পয়েন্টে গিয়ে পড়েছে। আর এটা দেখে তারা বুলসাই বুলসাই বলে চিৎকার করতে শুরু করে। এমন অসাধারণ আর্চারি বহু বছর দেখেনি তারা। ভাবতে পারছেন, একটা তীর ভেদ করে টার্গেটে গিয়ে পৌঁছানো কিন্তু যেন-তেন ব্যাপার না। বলাই বাহুল্য যে সেই রাউন্ডে তারাই জিতে যায়। আর তাদের এই জয় দেখে তাদের তুলনায় জিন আরো বেশি খুশি হয়। সে শিকাদের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ হতে দেখছিল। এর থেকে বেশি একজন কোচের আর কি বা চাওয়ার থাকে। এবং পরের রাউন্ডের শিকারা তাদের অসাধারণ স্কিলের মাধ্যমে জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছে যায়। তবে তাদের এই সফলতা ম্যানেজার চই হজম করতে পারছিল না। তার মনে ভয় হচ্ছিল যে জিনের কারণে যদি বোলাডোর টিম জিতে যায়, তাহলে তো জিন বসের কাছে প্রিয়পাত্র হয়ে যাবে, আর এটা সে মোটেও মেনে নিতে পারবে না। তাই সে এক ভয়ঙ্কর প্ল্যান বানায়। সে বসকে বুঝিয়ে শুনিয়ে তাদের মাইনিং টিমকে পাঠিয়ে দেয় খনি হাতানোর জন্য, কেননা এতে করে টাঙ্গুরিদের ক্ষতি হবে। আর সেই খবর শুনে শিকারা আর খেলায় ফোকাস করতে পারবে না। এদিকে জঙ্গলে সবাই শিকাদের জয়ে আনন্দ উল্লাস করছিল। এরই মাঝে সেখানে চইয়ের লোকেরা হাজির হয়ে যায়। পরদিন শিকারা যখন গ্রাউন্ডের দিকে যাচ্ছিল, তখনই তার কেমন যেন অদ্ভুত ফিল হয়। মনে হচ্ছিল কিছু না কিছু খারাপ হয়েছে বা হতে চলেছে। এরই মাঝে টাঙ্গুরি সর্দার বংশীকে ফোন করে জানায় যে গ্রামে ডায়নামাইটের হামলা হয়েছে। তবে সৌভাগ্যবশত কোনো ক্ষতি হওয়ার আগেই আর্মিরা এসে বিষয়টা সামলে নিয়েছে। তাই সেই বিষয়টা শিকাদের জানাতে নিষেধ করে, যাতে তাদের ফোকাস নষ্ট না হয়। বংশিক তখন দ্রুত গিয়ে জিনকে বিষয়টা জানায়। খবরটা শুনে জিনেরও খুব খারাপ লাগে। এমন সময় হঠাৎ শিকা এসে তাদের কথা শুনে ফেলে। যদিও সে তাদের ভাষা বুঝতে পারে না, তবে টাঙ্গুরি আর ডায়নামাইটের কথা শুনেই সে পুরো ঘটনা বুঝে যায়, কারণ ডায়নামাইট কথাটার সাথে তারা অনেক আগে থেকেই পরিচিত। খবরটা শুনে শিকা ভীষণ ভেঙে পড়ে। তখন বংশিক তাকে আশ্বস্ত করে যে আর্মিরা সবকিছু সামলে নিয়েছে, তার চিন্তার কোনো কারণ নেই। কিন্তু চিন্তা কি আর এত সহজে মাথা থেকে বের হয়? জিনের রিকোয়েস্টে সে খেলতে যায় ঠিকই, কিন্তু মনের সাথে যুদ্ধে হেরে যায়। সে গেম ছেড়ে দিয়ে তার বন্ধুদের নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়, কারণ তারা তো এখানে এসেছিল তাদের গ্রামের মুখ উজ্জ্বল করতে। কিন্তু সেই গ্রামে যদি না থাকে, তাহলে আর এই গেমের কি মূল্য?
জিন তখন তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর জিন সোজা চইয়ের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে, কিন্তু সে তো আর জানতো না এসব কিছুর পেছনে মাস্টারমাইন্ড হচ্ছে চই নিজেই। তো সে জিনের সব কথা শোনার পর তাকে বলে দেয় যে কম্পিটিশন নিয়ে তার আর মাথা ঘামানোর দরকার নেই, তারা সোনা উত্তোলনের অন্য উপায় খুঁজে পেয়েছে। আর যেহেতু কম্পিটিশন নেই তাই প্লেয়ারদেরও দরকার নেই, যে কারণে সে শিকাদেরও ব্যবস্থা করে ফেলেছে। তবে তার কথা শুনে জিন বুঝতে পারে এই সব কিছুর পেছনে চইয়ের হাত আছে, আর সেই মূলত জিনকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে। কিন্তু জিন তো এই কম্পিটিশন নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, নিজের জীবনও বাঁচিয়ে রেখেছে, তো সেই স্বপ্ন তো সে এভাবে ভেঙে যেতে দিতে পারে না। তাই সে এবার হন্য হয়ে শিকাদেরকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাদের হদিস পায় না। এদিকে তাদের হাতে সময়ও বেশি নেই, তাই তারা গিয়ে পার্ককে পাকড়াও করে, কারণ জিন খুব ভালো করেই জানতো চইয়ের সব ইনফরমেশন পার্কের কাছেই পাওয়া যাবে, আর তার ধারণাই সঠিক হয়। পার্কের কাছ থেকে তারা চইয়ের সব প্ল্যান জানতে পারে এবং শিকারা এখন কোথায় আছে সেটাও জেনে যায়। অন্যদিকে আমরা শিকাদের দেখতে পাই চইয়ের গুন্ডারা তাদেরকে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ভেতর আটকে রেখেছিল। শিকা নিজের ভাষায় তাদেরকে হুমকি দিতে শুরু করে, কিন্তু গুন্ডারা তার কথা বুঝতেই পারে না। এদিকে ওয়েলু আবার ক্ষুধার যন্ত্রণায় উসখুস করছিল, তার আবার খিদা পেলে মাথা ঠিক থাকে না, তাই সে চিৎকার করে খাবার চাইতে থাকে, কিন্তু এবারও তার কথা কেউ বুঝতে পারে না। কি আর করা, তাদের চোখের সামনে গুন্ডাগুলো খাবার খেতে বসে যায়, আর তারা হতাশ হয়ে সেটা দেখতে থাকে। এমন সময় জিন তার তীরধনুক নিয়ে চুপিসারে সেখানে পৌঁছে যায়। সে চুপিসারে ওই গুন্ডাদের উপর অ্যাটাক করতে চাচ্ছিল, কিন্তু ওয়েলুর কারণে সেটা সম্ভব হয় না। জিনকে দেখা মাত্রই সে চিৎকার করে ওঠে। সেটা দেখে গুন্ডারা বেরিয়ে আসে চেক করার জন্য। তখন জিন তাদেরকে তীরের ভয় দেখাতে শুরু করে। গুন্ডাগুলো প্রথমে বেশ ভয় পেলেও জিন যখন সত্যিই তীর ছোড়ে তখন তাদের ভয় উধাও হয়ে যায়, কারণ তার একটা তীরও নিশানায় লাগছিল না। তার উপর আবার দুই একটা তীর ছুটতে না ছুটতে তার তীরও শেষ হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে যুদ্ধের এক্সাইটমেন্টে সে তীর নিয়ে আসতেই ভুলে গিয়েছে। তখন সে খুব টেনশনে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত শিকারা তাদের হাতের বাঁধন খুলে তাকে বাঁচাতে চলে আসে, কিন্তু সেখানেও বাধে এক ঝামেলা। তারা এমনিতেই গুন্ডাগুলোকে মারত, কিন্তু জিন হঠাৎ এক্সাইটেড হয়ে বলে উঠে ওই শূকরগুলোকে মেরে ফেলো। এটা শুনে শিকারা কনফিউজড হয়ে যায় যে জিন হয়তো গুন্ডাগুলোকেও শূকরের মতো হিপনোটাইজ করতে বলছে, তাই তারা অদ্ভুত আওয়াজ করতে শুরু করে। তাদের এমন অদ্ভুত কাজকর্ম দেখে গুন্ডারা অবাক হয়ে যায়। জিন তখন বাধ্য হয়ে শিকাদের নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। গুন্ডাগুলো তাদেরকে ধাওয়া করছিল, তবে জিনদের ধরার আগেই বংশিক পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায়। আর তখন পুলিশ উল্টো তাদেরকে ধাওয়া করতে শুরু করলে জিনরা সেফলি বাইরে বেরিয়ে আসতে সফল হয়। এরপর জিন শিকাদের বোঝায় যে তারা যদি তাদের গ্রামকে বাঁচানোর পেছনে দৌড়ায় তাহলে সবাই আজীবন এভাবেই তাদের ক্ষতি করতে থাকবে, কিন্তু তারা যদি এখন কম্পিটিশনের দিকে ফোকাস করে এবং কোনোভাবে অন্তত ব্রোঞ্জ মেডেলটা জিততে পারে তাহলে পুরো পৃথিবীর ফোকাস তাদের আর তাদের গ্রামের উপর পড়বে। তখন আর কেউ তাদের উপর অ্যাটাক করার সাহস পাবে না। শিকারা তখন তার কথা মতো আবারও কম্পিটিশনে ফিরে যায় এবং দুর্দান্ত স্কিলের মাধ্যমে সেমিফাইনালেও জিতে যায়। এখন বাকি শুধু ফাইনাল, আর সেখানেও সবাই একে একে খুব ভালো পারফর্ম করে। তবে শেষে যখন শিকার পালা আসে তখন সে খুব নার্ভাস হয়ে যায়। সময় পার হয়ে যাচ্ছিল কিন্তু সে কোনোভাবেই তীর ছুটতে পারছিল না। সেটা দেখে জিন তার ফোকাস ধরে রাখার জন্য শীষ বাজাতে শুরু করে। এটা দেখে ইবারাও সেই অদ্ভুত আওয়াজ করতে শুরু করে যেটা তারা ওই শূকরকে হিপনোটাইজ করার জন্য করেছিল। আর সেই শব্দে শিকার ফোকাস ফিরে আসে এবং সে ফাইনালি টার্গেট হিট করতে সফল হয়। আর শুধু হিটই করে না, ডিরেক্ট বুলসাই মেরে দেয়। সেটা দেখে জিনরা সবাই উল্লাসে ফেটে পড়ে। মেডেল নেওয়া শেষে রিপোর্টার আসে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। শিকারা খুব ভয় পাচ্ছিল যে তারা কি বলবে। তখন জিন তাদেরকে আশ্বস্ত করে যে তারা আজকে মন খুলে সবকিছু বলতে পারে। তখন শিকারা বলতে শুরু করে আর বংশিক তাদের কথাগুলো ট্রান্সলেট করতে থাকে। তারা সবাইকে উদ্দেশ্য করে বলে যে তারা শহরে থেকে অভ্যস্ত না ঠিকই, তবে তারাও মানুষ, তাদের মধ্যেও অনুভূতি আছে, তাদেরও পরিবার আছে, তাই অযথা যেন শহরের এই মানুষগুলো তাদের উপর আক্রমণ না করে। তারা কারো ক্ষতি চায় না, কিন্তু নিজেদের ক্ষতিটাও তো তারা হতে দিতে পারে না। এই কারণে তারা জঙ্গলের ভেতর আতঙ্ক সৃষ্টি করে রাখে। তবে এতে তাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। তাদের কথাগুলো শুনে সবাই খুব ইমোশনাল হয়ে পড়ে। সবশেষে তারা মেডেল নিয়ে রওনা হয় তাদের ঠিকানায়। যাওয়ার সময় শিকা জিনের মাথায় মাথা ঠেকিয়ে তাকে ধন্যবাদ জানায় এবং প্রার্থনা করে যে পরের জন্মে যেন তারা একই জাতির ভাই হয়ে জন্ম নেয়, তাহলে তারা একসাথে থাকার সুযোগ পাবে। জিন সেদিন তার মুখের ভাষা বোঝে না ঠিকই, তবে তার মনের কথাটা ঠিকই বুঝে যায়। আর সবাই শিকাদের হাসি মুখে বিদায় জানায়। তারা যেতে না যেতেই জিনের কাছে হঠাৎ একটা কল আসে। তাকে জানানো হয় এবার কোচ হিসেবে তাকে আফ্রিকার এক প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে এবং সেই টিমকে যেভাবেই হোক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জেতাতে হবে। কথাটা শুনে জিন হতবাক হয়ে যায়, কিন্তু কিছু তো করার নেই।
তাই সে তার টিমকে নিয়ে রওনা হয় নতুন মিশনে। অন্যদিকে শিকারা বাড়ি ফিরে সবাইকে তাদের কোরিয়া ভ্রমণের গল্প শোনাতে থাকে। গল্প শেষে তারা সবাই ঈশ্বরের কাছে জিন এবং তার পরিবারের ভালোর জন্য প্রার্থনা করে। আর এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে গল্পটা নিয়ে আমার তেমন কিছু বলার নেই, শুধু এতটুকু বলতে পারি আমার কাছে গল্পটা অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন।